বাচ্চাটিকে খুঁজে পান। এ কি করে সম্ভব? এই দুধের শিশু এখানে একা? শুনছেন? এখানে কেউ আছেন? এই বাচ্চাটি কার? কি ফুটফুটে বাচ্চা! ভগবান, কি ফেলে গেল ওকে? ওকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু খেতে দিতে হয়। আমি বরং রাজমহলে ফেরত যাই। ভোরের আলো ফোটার সাথে সাথে রাজা রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং প্রহরীকে আদেশ করেন, প্রহরী, রানীমাকে খবর দাও আমি ফিরে এসেছি, এবং রাজবৈদ্যকে এক্ষুনি আসার জন্য খবর দাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ আপনি এসেছেন? আপনার হাতে ওটা কি? গোরক্ষপুর জঙ্গলের সীমানায় একটা বাবুল গাছের গোড়ায় এই বাচ্চাটিকে কেউ ফেলে গিয়েছিল। রাজন, এই ছেলের কপালে একটা তিলকের মতো দাগ দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে শুভ সংকেত। রাজন, এই ছেলেকেই আপনারা নিজেদের সন্তানের মতো লালন পালন করুন। মহারাজ, গোরক্ষপুরের জঙ্গলে রাঘব ডাকাত দলের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। গোরক্ষপুর সংলগ্ন ৩-৪টি গ্রামের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে প্রায়। রাঘব ডাকাতকে ধরার জন্য কোনো রকম চেষ্টা করা হয়নি? গ্রামের মোড়লদের তরফে চেষ্টা করা হয়েছিল বটে, কিন্তু তারা সফল হননি। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে বিগত ৩-৪ বছরে তো রাজসভাতে কেউ রাঘব ডাকাতের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। অভিযোগ করতে গেলে তো তাকে এখানে আসতে হবে মহারাজ। প্রাণের ভয় তো সেখানেই। গুপ্তচর মারফত এ খবর পাওয়া গেছে মহারাজ। রাঘব ডাকাতের এত সাহস! অবিলম্বে পর্যাপ্ত সেনা পাঠানোর ব্যবস্থা করুন সেনাপতি। মহারাজ, গুপ্তচরদের থেকে পাওয়া খবর খুব একটা ভালো নয়। কি বলতে চাইছেন সেনাপতি? মহারাজ, খবর পেয়েছি গোরক্ষপুর জঙ্গলে ডাকাতেরা নির্দিষ্ট এলাকা জুড়ে সীমানা গেঁথে বসবাস করছে। রাঘব ডাকাতের দলে মোট কত লোক আছে? নারী পুরুষ মিলিয়ে জনাভিষেক তো হবেই মহারাজ। আপনি আজকেই সৈন্য নিয়ে রাঘব ডাকাতের সীমানা গুঁড়িয়ে দিয়ে তাদের বন্দি করে নিয়ে আসুন। মহারাজ, ব্যাপারটা অতটা সহজ নয়। কেন? মহারাজ, গুপ্তচরের কাছে শুনেছি ওই সীমানা বরাবর গোল করে একটা খালের মতো কেটে সেখানে কুমির ছেড়ে দেওয়া আছে। কি বলছেন সেনাপতি? এতটা পরিকল্পিতভাবে সব করা? হ্যাঁ মহারাজ। আমাদের অনেক আগেই রাঘব ডাকাতের ব্যাপারটা দেখা উচিত ছিল। মহারাজ, বিগত কয়েক বছরে গোরক্ষপুর থেকে আমাদের রাজ্যের সীমানা পর্যন্ত 5টি গ্রামের মানুষজনদের আমাদের রাজ্যের মূল স্রোত থেকে প্রায় আলাদা করে রেখেছে রাঘব ডাকাত। আপনি জানেন আপনি কি বলছেন মন্ত্রীমশাই? রাঘব ডাকাতের এই দোষের আদৌ কোনো ক্ষমা হয়? মহারাজ, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আমাদের কিছু একটা করতেই হবে। বাবা, আপনি যদি আদেশ করেন আমি নিজে সৈন্যদল নিয়ে রাঘবকে বন্দি করে নিয়ে আসতে পারি। তুমি পারবে যুবরাজ? যুবরাজ নিশ্চয়ই পারবে মহারাজ। ঠিক আছে, আগামীকাল সকালে তুমি সেনাপতির সাথে পর্যাপ্ত সৈন্য এবং অস্ত্র নিয়ে গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দিও যুবরাজ। সকালে রাজা এবং রানীকে প্রণাম করে যুবরাজ গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দিল। দুগ্গা দুগ্গা। গোরক্ষপুর জঙ্গলে পৌঁছে ঘোড়া থেকে নেমে যুবরাজকে ঘিরে সৈন্যের দল এগোতে থাকে। সবার আগে থাকেন স্বয়ং সেনাপতি।
সবাই চোখ কান খোলা রাখবে। যে কোনো সময় যে কোনো দিক থেকে ডাকাত দল আক্রমণ করতে পারে। আমরা পৌঁছে গেছি। বাঁশের দেওয়ালে খেয়াল করে দেখুন তো যুবরাজ, কিছু দেখতে পান কিনা। হ্যাঁ, গর্ত করা আছে সেনাপতি মশাই, বাইরের দিকটা নজর রাখার জন্য, তাই নয় কি? শুধু দেখার জন্য নয় যুবরাজ, ওই জায়গা থেকে প্রয়োজনে তারা বর্ষা চালাতে পারে, যাতে কেউ ওই বাঁশের দেওয়াল ডিঙোতে না পারে। যুবরাজ, আপনার বুদ্ধির বাহবা দিতেই হয়। আমি জানি না এই বুদ্ধি কতটা কার্যকর হবে সেনাপতি মশাই। আপনার পরিকল্পনা নিশ্চয় সফল হবে। কিছু সময় পরে দেখা যায় সকল প্রহরীরা বস্তা এবং পিপে নিয়ে ঘোড়ায় করে ফেরত আসছে। সেই বস্তাতে থাকে লঙ্কার গুঁড়ো এবং পিপেতে থাকে জ্বালানি। সৈনিকরা, তোমরা সবাই তৈরি হয়ে নাও। সকল সৈনিকরা সারিবদ্ধভাবে আনা বস্তা এবং পিপে নিয়ে নির্দিষ্ট দূরত্ব বরাবর বাঁশের সীমানার বাইরে দাঁড়িয়ে পড়ে। সেনাপতির আদেশ অনুযায়ী কোনো সৈনিক তীরের মাথায় কাপড় পেঁচাচ্ছে, কেউ কাঠে আগুন ধরাচ্ছে, কেউ পাটের তৈরি ছোট ছোট ব্যাগে লঙ্কার গুঁড়ো ভরতে শুরু করে। যুবরাজ, সকল সৈন্যরা আপনার আদেশের অপেক্ষায় আছে। আক্রমণ করুন সেনাপতি মশাই। সেনাপতি মশাইয়ের হাতের ইশারায় সকল সেনারা একসঙ্গে কাপড়ের টুকরো পেঁচানো তীরের মাথায় জ্বালানি লাগিয়ে আগুন ধরিয়ে তীর ছুঁড়ে আক্রমণ করে। লঙ্কা ভর্তি ছোট ছোট ব্যাগ উপরে ছুঁড়ে দেওয়া হয় এবং তীর মেরে সেগুলো ফাটিয়ে দেওয়া হয়। বাঁশের বেড়া পেরিয়ে আগুন, তীর এবং লঙ্কার গুঁড়োর অতর্কিত হামলার কাছে হার স্বীকার করা ছিল সময়ের অপেক্ষা মাত্র। বাঁচাও, বাঁচাও, আগুন লেগেছে। দড়ি বাঁধা বাঁশের দরজা খুলে খালের ওপরে সেই দরজা পড়তেই ডাকাতের দল সেই পথে কাস্তে কাস্তে হাত তুলে বাইরে আসতে শুরু করে। সবাইকে বন্দী করো সৈনিকরা, একজনও যেন পালাতে না পারে। তুমি তাহলে রাঘব সর্দার? হ্যাঁ, ইনি রাঘব সর্দার। সেনাপতি মশাই, নিয়ে চলুন সবাইকে। বন্দি ডাকাতেরা সবাই বেশ বিব্রত। দলপতির কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় রয়েছে, কিন্তু বেশ কিছু সময় রাঘবকে চুপ থাকতে দেখে পলাশ বলল, কি ভাবছো সর্দার? পলাশ, আমি কি ভুল দেখলাম? কি দেখেছো? যুবরাজকে ওর কপালে সেই দাগ দেখেছি। কোন দাগ সর্দার? আমার ছোটর কপালে যেরকম দাগ ছিল, যুবরাজের কপালে মনে হচ্ছে আমি ঠিক সেই দাগটাই দেখেছি। পলাশ, কি বলছো সর্দার? এ রাজ্যের যুবরাজ আমাদের ছোট? সাবধান সবাই, যুবরাজ আসছেন। রাঘব সর্দার, তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তবে এটাই শেষ সুযোগ। এমন করে বলো না যুবরাজ, তুমি চিনতে পারোনি। তুমি তুমি কাকে কথা বললে? ইনি তোমার বাবা হন। কি বাজে কথা বলছো? বাজে কথা নয় বাবা, আমি তোমার বাবা হই। চাইলে এখনই তুমি রাজা চন্দ্রবর্মাকে জিজ্ঞেস করতে পারো। নিজের বাবাকে একবার জড়িয়ে ধরবে না? এত বছর ধরে তোমার থেকে দূরে আমি, এই বুকের জ্বালা তুমি মিটিয়ে দাও। এসো, এসো। বাবা, আমার বাবা একজন প্রকৃত মানুষ, প্রজা হিতৈষী রাজা। পুরো রাজ্যকে
নিজের সন্তানের মতো দেখেন। তুমি কিছুই জানো না। বট পূর্ণিমা তিথিতে আমাকে ফেলে রাখা হয়েছিল গোরক্ষপুর জঙ্গলের গাছের তলায়। এই রাজ্যের রাজা অর্থাৎ আমার বাবা আমাকে তার সাথে করে নিয়ে আসেন, নয়তো সে রাতে কোনো পশুর হাতে আমার প্রাণ যেত নিশ্চয়ই। আমার রক্ত তোমার শরীরে বইছে আর তুমি অন্য কাউকে বাবা ডাকছো। মানুষের জন্ম তার হাতে নেই, কিন্তু তার কর্ম তার হাতে থাকে। আমার বাবার শিক্ষা, তার দেওয়া সংস্কার, এটাই আমার পরিচয়। আমি কেউ নই। আমি জানি আমার রক্তে তুমি থাকলেও আমার আত্মায় আমার বাবা মিশে আছেন। কখনো তুমি সেই জায়গা নিতে পারো না। এমন কথা বলতে নেই বাবা। এটাই সত্যি, এটাই সত্যি। মানুষের জন্মের থেকেও তার শিক্ষার কদর সব সময় বেশি হয়। বিচারের জন্য প্রস্তুত হও রাঘব সর্দার, তোমার বিচারের সময় এসে গেছে।